এখন শুনবেন তোমার রেডিও অডিও সিরিজ তেঁতুল পাতায় নজন। আজ ৭ম পর্ব। আগের পর্বগুলির লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন ইচ্ছুক শ্রোতারা। সমস্ত কলাকুশলীর পরিচয়ও ডেসক্রিপশনেই থাকছে। আজ ৭ম পর্বে থাকছে জগদীশ গুপ্তের চিহ্ন গল্পটি। মূল পাঠটি অক্ষয় রেখে শ্রোতা বন্ধুদের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। এবারেও তাই আছে বলা যায়। ক্লাসিক বাংলা ছোট গল্পের এই আসরে চিহ্ন কেমন লাগলো শুনে আমাদের জানাবেন কমেন্ট বক্সে। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন, আর তোমার রেডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হয়তো কিছু অনিচ্ছাকৃত ভুল রয়ে গেছে, শ্রোতারা নিজ গুণে ক্ষমা করে নেবেন। আশা রাখছি গল্পের রসভঙ্গ হবে না। এই অডিও পরিবেশনার সমস্ত সত্ত্ব সংরক্ষিত। কোনো পাইরেসির ঘটনা ঘটলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। শুরু হচ্ছে জগদীশ গুপ্তের চিহ্ন। নির্জন ঘাট, সন্ধ্যা লাগিয়া আসিয়াছে। জলের উপর আলো নাই, কিন্তু জলের ভিতর হইতে একটা অপরূপ জ্যোতিবিকাশ বিচ্ছুরিত হইয়া প্রশান্ত জলাশয়ের বিস্তীর্ণ বক্ষ ঝকঝক করিতেছে। ওপারে গাছের দীর্ঘ ছায়াটা যেন জল কাটিয়া তারপর মাটি ফুঁড়িয়া পাতালের দিকে নামিয়ে গেছে। পাখির প্রাণে তখন নিরে ফিরিবার তারা। গলিপথের ধারেই পুকুরটি। শীতের আসন্ন সন্ধ্যায় পথে লোক চলাচল বন্ধ হইয়া গেছে। ছেলেরা খেলা করে, খেলার দোকানপাতে বৌদিরা বাহির হইয়া সাংসারিক নানা প্রয়োজনে প্রতিবেশীর গৃহে আনাগোনা করে। ঝগড়া বাঁধিলে রাগের ঝোঁকে সেই সদরস্থানেই আসিয়া দাঁড়ায়। ঝিয়েরা গোবরের ঝুড়ি কাঁধে জলের বালতি হাতে বাজারের ঝাঁকা মাথায় যাতায়াত করে। তারা যে যার বাড়ি গেছে। গৃহলক্ষ্মীরা ছেলে মেয়েদের গুছাইয়া লইয়া গৃহে ঢুকিয়াছেন। কেবল প্রীতিময়ী এই অসময়ে বাড়ির বাহিরে আসিয়াছে বাপের জলযোগ করা থালাখানা ধুইয়া লইতে। মাথা হেঁট করিয়া থালাখানা ধোয়া শেষ করিয়া আনিয়াছে, আর একবার জল ছলকাইয়া লইলেই কাজ সমাপ্ত হয়। এমন সময় দূরে কোথায় সন্ধ্যার শঙ্খ উচ্চ সুদীর্ঘ কণ্ঠে বাজিয়া উঠিল, এবং সঙ্গে সঙ্গে টুপ করিয়া ছোট্ট একটা মাটির ঢিল কোথা হইতে আসিয়া পড়িল প্রীতির পিঠের উপর। স্পর্শ কঠিন নয়, ব্যথা সে দিল না, কিন্তু প্রীতিকে চমকাইয়া দিল খুব। চমকিয়া পিছন ফিরিয়া চাহিতেই প্রীতির চোখে পড়িল ভাঙা দেয়ালের আড়ালে পুরুষ মূর্তি অন্তর্হিত হইয়া যাইতেছে। পর মুহূর্তেই মূর্তি অদৃশ্য হইয়া গেল, এবং একটা আর্ত চিৎকার বুকের ভিতর হইতে ছুটিয়া আসিয়া তার জিহ্বাগ্রে সুকঠিন ভয় নিষ্পন্দ হইয়া রহিল। থালায় আর জল বুলানো হইল না। থালা লইয়া চারিদিকে সতর্ক দৃষ্টিতে চাহিতে চাহিতে যখন সে দ্রুত পদে বাড়ি ঢুকিয়া গেল, তখন সন্ধ্যা প্রদীপ জ্বালা হইয়া গেছে। ঘটনাটা সে গোপন করিয়া গেল। প্রীতির পিতা মহেশ্বরবাবু স্থানীয় সরকারি অফিসের একজন প্রতিপত্তিশালী বড় কর্মচারী। তার বেতনের পরিমাণ যত, বহিঃপ্রাপ্তির পরিমাণ তার ঢের বেশি। নিম্নতন কর্মচারীরা তার সর্বদর্শী দৃষ্টির সম্মুখে যেন জুজুর ভয়ে এতটুকু হইয়া থাকে। এই মহেশ্বর বাবুর 3টি কন্যা। প্রীতি বড়, আর পুত্রলাভের আশা তিনি নিঃশ্বাস ফেলিয়া নিঃশেষে ত্যাগ করিয়াছেন। পুত্রলাভ যে তার অদৃষ্টে হইল না, এই আফসোসটা তিনি পরের মুখে শুনিতে অতিশয় অনিচ্ছুক। সহানুভূতিতে চটিয়া যান। বলেন, অনধিকার চর্চা যারা করে তারা আমার শত্রু। শত্রুবৃদ্ধির ভয়েই লোকে সে প্রসঙ্গ ত্যাগ করিয়াছে। অন্য কথা চলে। মহেশ্বরবাবু প্রীতির বিবাহ দিয়াছেন।
কিন্তু তার বিবাহের পূর্বে যে ঘটনাটা ঘটিয়া গিয়াছিল তাহার জুড়ি দুষ্প্রাপ্য বলিয়াই অনেকের বিশ্বাস, এবং তাহা কেবল মহেশ্বর বাবুরই যোগ্য বলিয়াই অফিসের গোপন মত। প্রীতির জন্য মহেশ্বর বাবু পাত্র অনুসন্ধান করিতেছেন। এমন সময় উমাধন দৈবাত তাঁর চোখে পড়িয়া গেল। উমাধন স্কুলে পড়িত, গলার জন্য খাতির ছিল, দেখিতে কার্তিকটি বয়স 15.5। স্কুলের পারিতোষিক বিতরণের সময় সে মহেশ্বর বাবুর নয়নপথের পথিক হইয়া আসিল। ছেলেটির রূপী মহেশ্বর বাবু 3 দণ্ড ধরিয়া নিষ্পলক নেত্রে চাহিয়া চাহিয়া দেখিলেন। ভাবিলেন, জামাই করিতে হয় তো এইরকম, এবং খোঁজ লইয়া মনের বাঞ্ছা পূর্ণ হইবার সম্ভাবনায় তাঁর আর কোনো হুঁশ রহিল না। ছেলেটি প্রায় প্রীতির সমবয়সী। ইহা সত্ত্বেও এবং লোকমত এবং স্ত্রীর আপত্তি পদদলিত করিয়া তিনি প্রীতির সঙ্গে উমাধনের বিনাপনে বিবাহ দিয়া তাহাদের নিজের গৃহে আনিয়া তুলিলেন। উমাধন সেইখান হইতেই স্কুলে যাতায়াত করিতে লাগিল। উমাধনের ঠোঁটের উপর গোঁফ কেবল রেখার বিকাশ করিয়াছে। ঠোঁট দুটি রাঙা, হাত পা নিটোল, নারীর মতো সে কোমলাঙ্গ। মহেশ্বর তৃপ্ত হইয়া মনে মনে প্রচুর হাস্য করিতে লাগিলেন। মহেশ্বর বাবুর চুল অযথাই পাকে নাই। আয়ুসূর্যকে অস্তাচলের দিকে ঠেলিয়া দিয়া দিনের পর দিন কাটিয়াছে, কিন্তু তাহাতে লাভ হইয়াছে এইটুকু যে জ্ঞান বাড়িয়াছে। বিবাহের পরই তিনি নিয়ম ঘোষণা করিয়া দিলেন, অবশ্য কেবল স্ত্রীর কানে, যে কন্যা ও জামাতা সপ্তাহে মাত্র একটি দিন এক শয্যায় যাপন করিবে, কিছুতেই তার বেশি নয়। তবু স্ত্রীকে সম্পূর্ণ বিশ্বাস নাই। তাই সপ্তাহের বাকি 6টা দিন তিনি উমাধনকে বৈঠকখানায় শোয়াইয়া নিজে তার পাশে শুইয়া পড়িতেন। ব্যবস্থা তিনি নিঃসন্দেহে ভালোই করিয়াছিলেন। তাতে গলদ ছিল কি ছিল না কে জানে, কিন্তু একটা স্থানে সেটা বড় তীক্ষ্ণ হইয়া ফুটিতে লাগিল। প্রীতির বয়স 15, তার মন তখন মধুপের মতো পিপাসু। ঠিক তেমনি অন্ধ, তেমনি চঞ্চল, তেমনি অসহিষ্ণু। তার মনের উপর তখন 7টি রঙের মিশ্রণে হাজার রঙের সৃষ্টি তুফান বহিয়া চলিয়াছে। মনে যা তরল ছিল তার দানা বাঁধিতেছে। পর্দা সরিয়া সরিয়া একটা লোকাতীত লোক চোখের সম্মুখে উদ্ঘাটিত হইতেছে। রহস্যময় অদৃশ্য জগতের সমুদয় রত্ন কাড়িয়া লইয়া আপন করিবার দিকে তার তখন প্রাণপণ প্রয়াস করিবার সময়। ঢালুর দিকে ধাবিত হইয়া তরল পদার্থ যেমন আগ বাড়াইয়া সম্মুখের পদার্থ গ্রাস করিয়া ছুটিতে থাকে, তেমনি করিয়া তখন সে গ্রাস করিবার জন্য লোলুপ, কিন্তু স্বামী বালক। উমাধনের ঘুম খুব আঁটো, আর ঘরে আলো থাকিলে তার ঘুম হয় না। সেদিন শনিবার, শুইবার দিন। খাওয়া দাওয়া শেষ করিয়া প্রীতি আসিয়া দেখিল উমাধন গাঢ় নিদ্রায় অচেতন। আলোর আগমন সে টের পায় নাই। অষ্টমীর চাঁদের মতো ললাট মসৃণ উজ্জ্বল, ওষ্ঠযুগল ঈষৎ বিভক্ত। সহসা বাঁধ ভাঙিয়া যেন একটা বন্যা ছুটিয়া আসিল। অননুভূতপূর্ব একটা আবেগে অধীর হইয়া প্রীতি উমাধনের মুখের ওপর নত হইয়া তার ওষ্ঠাধর চুম্বন করিল। উমাধন ঘুমের ঘোরে তার মুখখানা ঠেলিয়া দিল। প্রীতি আস্তে আস্তে উঠিয়া দাঁড়াইয়া স্বামীর মুখের দিকে স্থির নেত্রে চাহিয়া কি দেখিতে লাগিল তাহা সেই জানে।
কিন্তু মনে তার বিন্দুমাত্র শান্তি রহিল না। পিঠের যেখানে সেই ঢিলটি পড়িয়াছিল, সেখানকার অনুভূতিটা শানিত একটা শলাকার মতো তার প্রাণে আসিয়া বিধিয়াছে। সে সুখ দিতেছে কি দুঃখ দিতেছে তাহার ঠিক নাই, কিন্তু সে আছে। পদাঙ্গুষ্ঠটি হইতে কেশাগ্র পর্যন্ত প্রসারিত করিয়া দিয়া যে আমন্ত্রণ লিপি সে স্বামীর হৃদযন্ত্রের দুয়ারে ধরিয়া আছে, সেই লিপির বক্ষ ভেদ করিয়া সেই অনুভূতি আছে, তার বিরাম নাই। চোখ বুজিয়া প্রীতি একবার নিজের ভিতরের দিকে চাহিল। চোখ খুলিয়া স্বামীর মুখের দিকে চাহিয়া সে মৃদু মৃদু হাসিতে লাগিল। তারপর দীপ নির্বাপিত করিয়া সে শুইয়া পড়িল। প্রীতি সকালবেলা ঘুম হইতে উঠিয়া ছোট বোন হেমকে ডাকিয়া ডাকিয়া তুলিল। বলিল, দেখ তো আমার পিঠে কি হয়েছে। বলিয়া যেখানে সেই স্পর্শটি অক্ষয় হইয়াছিল সেই স্থানটি নির্দেশ করিয়া দিল। হেম পরীক্ষা করিয়া দেখিয়া বলিল, কিচ্ছু হয়নি। ভালো করে দেখ। দেখেছি কিছুই হয়নি, তবে শুয়োপোকার রোয়া যদি বিধে থাকে তো বলতে পারিনি। বলিয়া হেম দিদির আদুরিপনার দিকে ঠোঁট বাঁকাইয়া চলিয়া গেল। অনুভূতি যা কেবল প্রীতির সংজ্ঞায় ছিল, তাহা যেন মাংস অস্থি রক্তস্রোত ভেদ করিয়া ত্বকের উপরিভাগ পর্যন্ত যাতায়াত করিতেছে। প্রীতি সেই স্থানটায় কেবল আঙ্গুল বুলাইতে লাগিল। কথাটা ক্রমে মায়ের কানে গেল। প্রীতিকে ডাকিয়া তিনি শুধাইলেন, পিঠে তোর কি হয়েছে বলছিল হেম? দেখি, এদিকে আয় তো। মায়ের কথায় প্রীতির মনে পড়িল কিছুই হয় নাই। মনের আবেগ উত্তপ্ত হইয়া একটা তাড়নার সৃষ্টি করিয়াছে। জীবন্ত একটা দুরূহ জিজ্ঞাসার মতো সে মীমাংসার অতীত হইয়া মুখের দিকে চাহিয়া আছে। মায়ের নিকট হইতে তল্লাশ আসিতেই সেই অদৃশ্যমান পুরুষটির কথা মনে পড়িয়া তার মুখ লাল হইয়া উঠিল, যেন অপরাধ ধরা পড়িতেছে। মুখ নিচু করিয়া বলিল, কিছুই হয়নি, অমনি মনে হচ্ছিল কি যেন হয়েছে। জ্বালা করছে? শুনিয়া সে একটু হাসিল। মায়ের এই প্রশ্নটা সত্যের গা ঘেঁষিয়া গেছে। বলিল, না। তবু দেখি, আয় এদিকে। প্রীতির পিঠে কিছু হইবার লক্ষণ তিনিও খুঁজিয়া পাইলেন না। হাসিয়া তার পিঠে একটা ঠেলা দিয়া কহিলেন, যা পাগলি। বলিয়া তার সমস্ত পিঠখানাতেই একবার সস্নেহে হাত বুলাইয়া দিলেন। আনমনার ঘোর ভাঙিয়া প্রীতির ক্ষণে ক্ষণে মনে পড়ে সেই স্পর্শটা। প্রীতি লুকাইয়া মুখ ঘুরাইয়া পিঠ দেখিতে চায়, কিছুই চোখে পড়ে না, তবু বারবার দেখে। বেলা পড়িয়া আসিতেই সেই ঘাটের দিকে কে যেন প্রীতিকে টানিতে লাগিল। আসিয়া দরজায় দাঁড়াইয়া সেই ঘাটের দিকে পথের দিকে চাহিতে ভয় তার হাত পা অবশ হইয়া আসিতে লাগিল। অভয়া ডাকিলেন, ওখানে দাঁড়িয়ে কি করছিস? সন্ধে পিদিম হবে না আজ? প্রীতি বলিল, যাই মা। কিন্তু যাইতে সে পারিল না। অশেষ শঙ্কার মধ্যেও ঘাটটিতে অন্তত একটু দাঁড়াইয়া আসিবার প্রলোভন অত্যন্ত অকারণে অনিবার্য হইয়া তাহাকে দু হাতে জলের দিকে ঠেলিতে লাগিল। অভয়া অসহিষ্ণু হইয়া চেঁচাইতে লাগিলেন, কইলা! বলিয়া তিনি গড়গড় করিয়া মনের দুঃখ প্রকাশ করিতে লাগিলেন। সংসারে আমার জন্য যদি কারু দরদ থাকে। পা ধুয়ে আসছি মা। বলিয়া তীর বেগে ছুটিয়া বাহির হইয়া পা দুখানা জলে একটিবার ডুবাইয়া লইয়া আবার ছুটিতে ছুটিতে আসিয়া দরজা বন্ধ করিয়া দিয়া তবে যেন প্রীতি ভালো করিয়া চোখ মেলিয়া চাহিতে পারিল। কিন্তু এত ত্রাস তার অহেতুকী নয়। উমাধন তাহাকে গোপনে কাছে ডাকিয়া লয়, তার মুখ চুম্বন করে, আদর আবদার অভিমান করে। এতদিন প্রীতির সেটা মিষ্ট লাগিয়াছে, কিন্তু একদিনেই হঠাৎ পাকিয়া উঠিয়া তার এই জ্ঞানটা আজ টনটন করিতেছে যে
স্বামীর সে আদরে আর যাই থাক, গভীর মর্মার্থ নাই, তার উপভোগ্য সমগ্রতা নাই। যার দুটো চোখই অন্ধকার, যার হাত দুখানাই কাটা গেছে, যার দুখানা পাই শুষ্ক, সে যেমন অঙ্গহীন, স্বামীর সে আদরও ঠিক তেমনি। স্বামীর বাহুবেষ্টনীর মাঝে নিজেকে কল্পনা করিয়া আজ প্রীতির হাসি পাইতেছে। আজ অকস্মাৎ তার চোখ খুলিয়া গেছে যে সে কেবল ছেলে খেলা, তাহাতে আবেগ আছে, উল্লাস আছে, কিন্তু পঙ্গু। সব জড়াইয়া তার একটা গুরুত্ব নাই, সে দ্রব করে না। সর্বোপরি স্বামীর পক্ষে সে আচরণ যেন অনধিকার চর্চা, লজ্জার কথা। কে ঢিলটি ছুড়িয়াছিল তাহা জানা নাই, বোধ হয় মরণ তাহা অজ্ঞাতই থাকিয়া যাইবে। কিন্তু এই সত্যটি সে কিছুতেই নিজের কাছে অস্বীকার করিতে পারিতেছে না যে তার 15 বছরের যৌবন আজ সেই সূত্রেই সহসা উদ্দীপ্ত উদ্দাম হইয়া উঠিয়াছে। কিন্তু এদিকেও তার জ্ঞান দিব্য সজাগ যে এক্ষেত্রে লোভের নাম মহাপাপ। তাই এই ত্রাস আর সংকটের চাঞ্চল্য, সুদূর অভ্যন্তরে যে আকাঙ্ক্ষা অবিচলিত ছিল, তার সদ্য জাগ্রত বিচলিত মূর্তি স্বাভাবিক, কিন্তু অতি ভয়ঙ্কর। স্ত্রীর গাম্ভীর্য দেখিয়া উমাধন বিস্ময়ে ভরকাইয়া গেছে। উমাধন জানে না যে 15 বসন্তের যে মালাগাছি সে গলায় দুলাইয়াছে সে তাহার পক্ষে কত দুর্বহ, আর জানে না যে স্বামীর শয্যায় প্রবেশ করিতে প্রীতিকে পিছন হইতে কে যেন টানে আর করুণ কণ্ঠে নিষেধ করে, অথচ অপ্রকাশ্য যে লিপ্সাটা নিদারুণ দুর্জয় হইয়া উঠিয়াছে তাহাকে হতাশ করিতে পারে এমন বিরুদ্ধতা নিশ্চয়ই আছে, কিন্তু তাহাকে নিবারণ করিতে পারে এমন শক্তি কোথাও নাই। অভয়া তার কন্যার একটা পরিবর্তন লক্ষ্য করিয়াছেন। হাসি তামাশায় তেমন রুচি আর তার নাই। স্বামীকে বলেন, প্রীতি দিন দিন কেমন যেন হয়ে উঠছে। কেমন? হঠাৎ যেন গিন্নি হয়ে উঠেছে, হাসে না, খেলে না। মহেশ্বরবাবু প্রশ্ন করেন, কেন? উত্তর যেটা অভয়ার জানা আছে তাহা একেবারে নির্ভুল, এবং বুঝাইয়া বলিতে যে চতুরতার প্রয়োজন তাও অভয়ার আছে। বলেন, ছেলে মানুষ জামাই। কিন্তু সে কথার আলোচনায় কোনোই ফল নাই। চুপ করো বলিয়া স্ত্রীকে একটা ধমক দিয়া মহেশ্বরবাবু সে রাত্রির মতো নিঃশব্দ হইয়া যান। শালিকা হেমের প্রতি উমাধনের কৌতুকের একটা টান আছে, এবং যতই সে অবোধ হোক, স্ত্রীর কাছে যে সে ধাক্কা খাইতেছে ইহা উপলব্ধি করিবার জ্ঞানের উদয় তার হইয়াছে। উমাধন শালিকার নাম রাখিয়াছে হায়দার, দৌরাত্ম্য করে বলিয়া। নামটি ঐতিহাসিক কোন বীর চূড়ামণির, কিন্তু হেমের বয়স 11, আর ইংরেজের বিরুদ্ধে বৈরী ভাব তার একেবারেই নাই। উমাধন আঁক কষিতে কষিতে হাঁকে, হায়দার, ওরা দিবি আয়। প্রীতি তার কাপড় চাপিয়া ধরে। হেম চেঁচায়, দিদি যেতে দিচ্ছে না। উমাধন পাল্টা চেঁচাইতে পারে না, মনে মনেই বলে, তোমার দিদির বড় বার হয়েছে। কোথাও কিছু পাপ নাই। কিন্তু প্রীতির অতিশয় জ্বালার সঙ্গে এই দুজনের কেবল বয়ক্রমের সঙ্গতির কথাটা পুনঃ পুনঃ মনে পড়িতে শুরু করিয়াছে। আগে যন্ত্রণা ছিল না, ঢিল খাইবার পর হইতে একদিকে তার নিজেকে যেমন বৃহৎ আর স্বামীকে ক্ষুদ্র মনে হইতেছে, তেমনি ওই 3 জনকে মিলাইয়া একটা তুলনার স্রোত তারই পাশে বহমান হইয়া উঠিয়াছে। প্রীতি ছমছম করিয়া বেড়ায়। উমাধন আর হেমের মাঝখানে পড়িয়া হেমকে ছিনাইয়া লইয়া আসে। হেম মায়ের কাছে নালিশ করে, দিদি আমাকে পড়তে দিচ্ছে না, জামাই বাবুর কাছে দাঁড়াতেই দেয় না। অভয়া প্রীতির দিকে ভ্রুভঙ্গি করিয়া বলেন, এ কি আচরণ তোর?
বেহায়া! জঘন্য একটা অর্থ মায়ের কাছে প্রকট হইয়াছে, ইহা বুঝিয়াও লজ্জা করিয়া প্রীতি পালায় না। ক্রুদ্ধ নেত্রে মায়ের দিকে চাহিয়া নির্বাক হইয়া থাকে। অজ্ঞানতার ঘোর লাগিয়া তার অন্তর ফাটফাট করিয়া একবার তার মনে হয় ছাড়িয়া দিই, স্বাভাবিক পথে দিন চলুক। আর একবার মনে হয় না, আমি আছি, এটা তো মিথ্যা নয়। পৃথিবীর প্রাণপুষ্পটি রাক্ষসীর প্রাণের মতো কৌটার ভিতর আবদ্ধ অদৃশ্য হইয়া আছে। একদিন কোষ বিদীর্ণ হইয়া দিকে দিকে তার পরাগ বৃষ্টি হইতে থাকিবে, পর্ণে আকাশ ছাইয়া যাইবে। যতদূর বায়ু যায় ততদূর পর্যন্ত তার জলের ঘ্রাণে পূর্ণ হইয়া উঠিবে। এ আশা তো ছাড়া যায় না। হঠাৎ একদিন বনবালক কিন্তু হুঁশিয়ার স্বামীর সঙ্গে প্রীতির কলহ ঘটিয়া গেল। রাত্রে শুইয়া উমাধন বলিল, হায়দারকে আমার কাছে আসতে দাও না যে। প্রশ্নের উত্তর ছিল না। প্রীতি চুপ করিয়া রহিল। উমাধন টিপিয়া টিপিয়া হাসিতে লাগিল, বলিল, হিংসা বুঝি, কিন্তু তোমায় ছেড়ে খুকিটাকে নিয়ে পড়বো এমনও বুঝি আমি নই। প্রীতির অন্তর্যামী জানেন যে তাহার মনের কাছে স্পষ্ট হইয়া কিছুই ধরা পড়ে নাই। নিজেরই অতৃপ্তি উত্তপ্ত হইয়া কুজ্ঝটিকার মতো আকার অবয়বহীন একটা বাধা সৃষ্টি করিয়াছে, সেই মিথ্যাটাই স্বামীর কথায় উজ্জ্বল হইয়া প্রীতির ক্রোধ জ্বলিয়া উঠিল। বলিল, তুমি বড় ইতর। কি বললে? আমি ইতর? মনের কথা ধরে ফেললেই বুঝি ইতর হয়? তুমি ভাবতে পেরে ইতর হলে না, আর আমি ধরে ফেললাম বলে ইতর? বাবা, ইতর তুমি। শুনিয়া অপরাধের অভিযোগে তার পিঠের উপর ক্ষুদ্রতম একটা মৃত্তিকা পিণ্ডের স্পর্শ যেন জাগ্রত হইয়া তার দেহ মন ব্যাপিয়া বিচরণ করিতে শুরু করিয়া দিল। এতদিন তাতে শুধু নিষ্পৃহ সজ্ঞানতা ছিল। যৌবনকে বিপথে জাগাইয়া তুলিয়াছে বলিয়া তার প্রতি ক্রোধ ছিল। আজ সেই অজ্ঞাতের উদ্দেশ্যে তার হৃদয়ে স্পৃহা অবোধ উন্মুখ আর অসংকোচ হইয়া উঠিল। সেই রাত্রি নীরবে কাটিল। দুই বেআইয়ে বিরোধ ঘটিয়া গেল। উমাধনের পিতার কিছুমাত্র ইচ্ছা ছিল না যে পুত্র শ্বশুর বাড়িতে থাকিয়া পড়াশোনা করে। জামাই জামাই আদরে থাকিতে না পাইলে বড় কষ্টের কথা। মহেশ্বর বাবু বেআইয়ের এই অমতটাকে হাসিয়া উড়াইয়া দিয়াছিলেন। স্পষ্ট বাক্যে বেআইয়ের আর বিরুদ্ধাচারণ না করিলেও সৌরেশবাবু মনে মনে বিরুদ্ধবাদী ছিলেন। একটা সুযোগও ঘটিয়া গেল। উমাধনের মা অসুখে পড়িলেন। সেই অজুহাতে ছেলেকে ডাকিয়া লইয়া সৌরেশবাবু আর তাহাকে ছাড়িয়া দিলেন না। মহেশ্বর বৈবাহিকের এই ক্রূর আচরণে অসন্তুষ্ট হইয়া রহিলেন। কিন্তু সেটা তুচ্ছ কথা। তুচ্ছ কথা যেটি নয় সেটি এই যে বিরহ কি পদার্থ তাহা প্রীতি জানিত না, এইবার জানিল। মনে মনে নিবিড়তম আলিঙ্গন ঘটিয়া যে রসবস্তু ঘনীভূত হইয়া ওঠে, স্বামীর সঙ্গে বাস করিয়াও প্রীতির তা হয় নাই, শুধু একটা খেলা করিয়াছে মাত্র। ঢিলটি পিঠে না পড়িলে তার এতটা চৈতন্যদায় হইত কিনা বলা যায় না। কিন্তু সকল রঙের খেলা সমাপ্ত হইয়া সূর্যাস্তের রক্তলেখাটা সর্বশেষে যেমন আকাশের গায়ে মাখানো থাকে, তেমনি সকল স্পন্দন আচ্ছন্ন করিয়া এই দুঃখটাই তার সর্বময় হইয়া উঠিয়াছে যে সে বিরহিণী। খেলার সঙ্গীটি কাছে নাই, যার সঙ্গে হাত কারাকারি চলিত, কলম পেন্সিল লইয়া দ্বন্দ্ব হইত, হাসিবার কথায় মুখ ভার হইত। এমনই সব তুচ্ছতম প্রীতি অপ্রীতির মধ্য দিয়া ইন্দ্রিয়াতীত একটা আত্মীয়তা আন্দোলনে ইঙ্গিতে তার অগোচরেই ব্যগ্র হইয়া উঠিয়াছে, তাহা সে টের পাইল আজ প্রথম। আজ তার প্রথম মনে হইল আকাঙ্ক্ষিত বস্তুর অঙ্কুর রহিয়াছে, পরম সহিষ্ণু হস্তে তাহাকে লালন করিবার দায়িত্ব তারই।
জীবনের জন্ম রহস্য আজ আর তপস্বীর মতো মৌন নয়, প্রভাতে পাখির মতো মুখর। চিঠি লেখালেখি চলে, চুম্বনের অসংখ্য আদান প্রদান পত্রযোগে চলিতে থাকে। একদিন প্রত্যক্ষ যে চুম্বনকে প্রীতির প্রাণহীন মনে হইয়াছিল, স্বামীর সেই চুম্বনই অক্ষরে প্রাণ পাইয়া তার প্রাণের অঙ্গনে উৎসব বাঁধাইয়া তুলিল। প্রীতি লেখে, তুমি একবার অবশ্য এখানে আসিবে। উমাধন লেখে, ছুটির দেরি আছে, আর বাবা যে ওখানে শীঘ্র যাইতে দিবেন সে আশাও নাই। তিনি বলিয়া বেড়াইতেছেন, আমি যে কদিন তোমাদের বাড়িতে ছিলাম তাহাতেই তাহার মর্যাদা যথেষ্ট ক্ষতি হইয়াছে। শুনিয়া প্রীতির বেদনার অন্ত রহিল না। কিন্তু আশ্চর্য এই যে, এসো এসো করিয়া স্বামীকে এত আকুল আহ্বানের মূলে সে তৃপ্তির সন্ধান আদৌ করে না। সে কথাটি মনে পড়িতে তার সঙ্গে সঙ্গে মনে পড়ে অজ্ঞানত হস্তনিক্ষিপ্ত সেই ঢিলটির কথা। অনুশোচনায় অন্তরে দাহ ধরিয়া যায়। তবু ফিরিয়া ফিরিয়া মনে পড়ে একটি কল্পিত মূর্তি, বলিষ্ঠ বাহু, শরীরী সৌন্দর্য, পৃথিবীর বুকে সে অটল পাদুখানি চাপিয়া দাঁড়াইয়া আছে দিগ্বিজয়ী বীরের মতন। তার দেহ হইতে আনন্দ ক্ষয়িত হইয়া পৃথিবীকে সিক্ত করিতেছে। যৌবন তার অসংকোচ, অথচ সম্বরণে মধুময়। এমনি করিয়া 1.5 বৎসর বিরহে কাটিল। চুম্বন যে কত খরচ হইয়া গেল তাহার হিসাব রহিল না। 1.5 বৎসর পরে সৌরেশবাবু মহেশ্বরবাবুকে পত্র লিখিলেন। শ্রীমান উমা 2য় বিভাগে পাশ করিয়াছে। বৌমাকে এখানে একবার কিছুদিনের জন্য আনিতে চাই। শ্রীমানকেই 27 তারিখে পাঠাইব। আশা করি শ্রীমতী বধূমাতাকে পাঠাইতে আপনি ও বৈবাহিকা মহাশয়া আপত্তি করিবেন না। উহারা আপত্তি করিলেন না। শ্রীমান উমা স্ত্রীকে লইয়া যাইতে শ্বশুর গৃহে আসিল, এবং সে যখন শ্বশুরকে প্রণাম করিয়া সোজা হইয়া উঠিয়া দাঁড়াইল, তখন মহেশ্বরবাবুর মুখে রা ফুটিল না। কুশল প্রশ্ন করিতেও বিস্মৃত হইয়া তিনি তাহার দৈর্ঘ্য, তার প্রস্থ, তার রূপ, তার ভঙ্গির দিকে অবাক হইয়া চাহিয়া রহিলেন। সেই ছেলেটি এত বড় হইয়াছে, একটা সত্যিকার মানুষ হইয়া আসিয়াছে এই 1.5 বৎসরেই। তারপর তাঁরই গদগদ মনের অজস্র পুলক আশীর্বাদের আকারে তার কণ্ঠ দিয়া নির্গত হইতে লাগিল। শাশুড়ি তো জামাতার মাথা হাতেই পাইলেন না। উমাধন ডাকিল, হায়দার! কিন্তু প্রীতির বিস্তর ঠেলাঠেলিতেও হেম জামাইবাবুর সম্মুখে যাইতে চাহিল না। সেও ইত্যবসরে কিছু বড় এবং অপরিচিত হইয়া উঠিয়াছে, এবং স্বামীকে এক পলক লুকাইয়া দেখিয়াই প্রীতির সংকুচিত শিরা উপশিরাগুলি যেন রক্তের নৃত্যের স্থান করিয়া দিতে তাদের সীমান্ত পর্যন্ত সম্প্রসারিত হইয়া গেল। তাহারই সেই ধ্যানের মূর্তিটি ঠিক তেমনি, তেমনি শ্রী, তেমনি পারিপাট্য, তেমনি দৃঢ়তা, তেমনি বৃহৎ, তেমনি সব, একেবারে নিখুঁত, পুরা মানুষ। অক্ষমতা কোথাও নাই। প্রীতির গা শিরশির করিতে লাগিল। উমাধনের পিতা বৈবাহিককে শুভ সংবাদ জ্ঞাপন করিলেন। বধূমাতা অন্তঃসত্ত্বা। যদি অনুমতি করেন তবে শ্রীমান হোক আর শ্রীমতী হোক, যিনি আসিতেছেন তিনি ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত বধূমাতা এখানেই থাকিবে। মহেশ্বরবাবু লিখিলেন, থাক।
যথাসময়ে পুত্র একটি ভূমিষ্ঠ হইল। সৌরেশবাবু বৈবাহিককে টেলিগ্রাম করিতে লোক ছুটাইয়া দিলেন। উমাধনের কাছে পত্র লিখিল উমাধনের ভগিনী শিউলি। দাদা, খোকা হয়েছে। উল্লাসে সবাই আত্মহারা হইয়া গেল। প্রীতি উঠিয়া বসিয়াছে। ধাই ছেলেকে এপিট ওপিট করিয়া গায়ে গরম তেলের সেঁক দিতেছে। হঠাৎ প্রীতি চমকিয়া বলিয়া উঠিল, ধাই দেখি। কি দেখবি গো? এই দেখ, ব্যাগটা সিলে। তা জানি, উপর করো তো। ধাই ছেলেকে চিৎ করিয়া ধরিয়াছিল। উপুর করিল। প্রীতি নিষ্পলক চক্ষে ছেলের পিঠের দিকে চাহিয়া রহিল। তার ডান হাতের ডানার উপর ছোট্ট একটি লাল দাগ, যেন গভীর একটা ক্ষত কেবল ভরিয়া উঠিয়াছে ঠিক সেই স্থানটিতে। তারই যেখানে একদিন সেই মাটির ঢিলটা পড়িয়াছিল। প্রীতি ক্লান্তি ভরে চোখ বুজিল।